ये जो माउंटेन दिख रही है ना, रोड दिख रही है ऊपर, हाँ। इसके बैक साइड में चाइना है। और देखो नीचे मूनलैंड। ওরে ভিউটা দেখো জাস্ট বন্ধুরা, কি লাগছে, অসাধারণ। ওহ, অ্যাকচুয়ালি বাজে এখন 6টা, কিন্তু চায়নার টাইম এখন দেখাচ্ছে 8:30। দেখতে পাচ্ছ পিছনে গিউ মনাস্ট্রি। এরকম ভাবে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, ওইখানে যাব। তো এই হলো সিঁড়ি। और आगे जाके देख ले, और उसमें घूमता है ऑटोमेटिक। তো বন্ধুরা দেখো ন্যাচারাল চাক্কি। হ্যালো বন্ধুরা, হিমাচল প্রদেশের আরেকটি নতুন এপিসোডে তোমাদের স্বাগত জানাই। গত পর্বে আমরা দেখেছিলাম কল্পা থেকে নাকো যাওয়ার জার্নির ব্লগ। রাস্তায় পড়েছিল খাপ সঙ্গম, সতলুজ আর স্পিতি নদীর সঙ্গমস্থল। সত্যি অসাধারণ একটি জায়গা। তারপর আমরা চলে গিয়েছিলাম নাকো গ্রামে। সেই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং দেখেছিলাম সেই অসাধারণ লেক। যারা যারা আগের পর্ব দেখোনি, ডেসক্রিপশনে বা আই বাটনের লিঙ্ক আছে, তাড়াতাড়ি দেখে নাও। আজ আমরা নাকো থেকে সোজা টাবোর উদ্দেশ্যে রওনা দেব। রাস্তায় পড়বে 500 বছর পুরনো সেই মমি গিউ মনাস্ট্রি। রাস্তায় যাওয়ার পথে আরও অনেক প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখব। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। তো বন্ধুরা, আমরা নাকোতে টিফিন করলাম, হালকা ম্যাগি খেলাম। নাকো থেকে পরের জায়গা হচ্ছে গিউ মনাস্ট্রি। রাস্তায় সমদু বলে একটা জায়গা আছে, সেখানে যাব। তারপরে টাবো। এই নাকো সম্পর্কে 2-3টে কথা তোমাদের বলে রাখি। নাকো একদম ছোট একটা গ্রাম, মাত্র 600 জনের বসবাস। টোটাল 150টা ফ্যামিলি এখানে বসবাস করছে। এদের কাছে কিন্তু জীবনযাপন খুবই কষ্টকর। মোটামুটি নভেম্বরের পর থেকে এখানে কিন্তু বরফ পড়া শুরু হয়ে যায়। 5-6 ফিট বরফ থাকে। সেই সময় কিন্তু এই চারিপাশটা পুরো বরফের সাদা, মানে একদম পুরো পাহাড়গুলো যে দেখছো এগুলো সব বরফে ঢেকে যায়। আমরা যে এই সময় এসেছি, এই সময়টাই ম্যাক্সিমাম গরম থাকে। জুন মাসটা ওদের কাছে একটা সামার টাইম। নাকো বলো, কাজা বলো, টাবো বলো, এই হিমাচলের এই সাইডটা জুন মাসে কিন্তু গরম থাকে এখানে। তো যাই হোক, চলো বেরিয়ে যাওয়া যাক। আমরা এখন মালিং বলে একটা জায়গা আছি। নাকো থেকে বেরিয়ে কিছুটা গিয়ে মালিংয়ের হাইট হলো 12,475। আর এখান থেকে কিন্তু দারুণ লাগছে ভিউটা। আর সামনে একটা ওয়াটারফলস দেখা যাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করছি সেটা। তাও দেখো উপর, বাপরে দেখ জলটা, দেখ উপর থেকে কোথা থেকে আসছে। দেখো ডেঞ্জারাস রাস্তা, পুরো কিভাবে পাথরগুলো আটকে আছে দেখো, ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা, ভয়ঙ্কর। ये सारे पत्थर ऐसे हैं टूटे, बारिश होती है हल्की फुल्की और गिरते हैं। হিমাচল প্রদেশের কিন্নর জেলার অন্তর্গত এই মুনল্যান্ড দেখা যায় নাকো থেকে ছাঙ্গো যাওয়ার পথে। প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত এই মুনল্যান্ড স্পিতি ভ্যালির পথে একটি গোপন সৌন্দর্যের স্থান, যাকে অনেকে মিনি লাদাখও বলে থাকে। এই জায়গার মাটি ও পাহাড়ের গঠন এমনভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছে যে দেখতে ঠিক চাঁদের পৃষ্ঠের মতো। শুষ্ক বাদামি মাটি, ঢেউ খালানো পাহাড়, পাথরের স্তর আর ছায়া আলোয় তৈরি এই রহস্যময় টেক্সচার।
সব মিলিয়ে জায়গাটি মনে করিয়ে দেয় এক অনন্য ভিন গ্রহের জগৎ। মুনল্যান্ডের দৃশ্য রাস্তা থেকেই দেখা যায়। সূর্যাস্তের সময় এই জায়গার রং বদলে যায়, কখনো সোনালি, কখনো বা লালচে বাদামি। শান্ত পরিবেশে শুধু বাতাসের শব্দ আর পাহাড়ের সৌন্দর্য সত্যি এক অন্য জগতের অনুভূতি দেয়। 3600 মিটার উচ্চতায় অবস্থিত এই মুনল্যান্ড। বর্ষাকালে বা শীতকালে রাস্তা ল্যান্ডস্লাইড বা বরফে বন্ধ হয়ে যায়। এই মুনল্যান্ড দেখার সবথেকে ভালো সময় হলো মে থেকে অক্টোবর। নাকো থেকে ছাঙ্গু যাওয়ার রাস্তায় এই ছোট্ট এমন এক প্রাকৃতিক শিল্পকর্ম যা শব্দে বোঝানো যায় না। যদি কখনো স্পিতি ভ্যালি যাত্রা করো, নাকো থেকে টাবো যাওয়ার রাস্তায় পড়বে এই মুনল্যান্ড। একবার হলো অন্ততপক্ষে দেখতে ভুলবে না এই মুনল্যান্ড। বন্ধুরা, মুনল্যান্ডটা দেখতে পেলে কত সুন্দর ড্রোনে তোমাদেরকে দেখালাম। এখান থেকে দারুণ লাগছে, এই দেখো চারিপাশটা দারুণ লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এই জায়গাটায় গেলে অবশ্যই দাঁড়াবে, প্রচন্ড হাওয়া। তো মুনল্যান্ডটা দেখে সত্যি অসাধারণ লাগলো। এরকম মানে আশ্চর্যজনক দৃশ্য কোনোদিনও দেখিনি। আমরা এখন সব থেকে ডেঞ্জারাস রোডের উপর দিয়ে যাব। পাথরগুলো জাস্ট মানে মনে হচ্ছে এই মুহূর্তে পড়বে, মানে এমনই কন্ডিশন আছে। দেখো সামনেটা। ये जो माउंटेन दिख रही है ना, रोड दिख रही है ऊपर, हाँ, हाँ, इसके बैक साइड में चाइना है। बस यही माउंटेन है बस। अच्छा, और इसके पीछे मनोकामना लापचा লাপচা लापचा লাপচা। लापचा। এই পাহাড়টা যে দেখতে পাচ্ছ, এই পাহাড়টার ব্যাক সাইডে কিন্তু চায়না। এই যে তো বন্ধুরা, আমরা এখন গিউ মনাস্ট্রির দিকে যাচ্ছি। রাস্তায় যাওয়ার পথে কিন্তু পাথর পড়ছে, আর এখান থেকে বেশিক্ষণের না। তো বন্ধুরা, আমরা আসলাম এখন গিউ মনাস্ট্রি দেখতে। গাড়ি উপরে পার্ক করে দেওয়া হয়েছে, আর এই হলো যাওয়ার রাস্তা। আর আরেকটা ব্যাপার হলো যে এখানে মোবাইলে কিন্তু চায়নার টাইম চলে এসেছে। অ্যাকচুয়ালি বাজে এখন 6টা, কিন্তু চায়নার টাইম এখন দেখাচ্ছে 8:30। মানে একটা আলাদাই অদ্ভুত ব্যাপার। ভিউটা দেখো জাস্ট বন্ধুরা, কি লাগছে, অসাধারণ। ওহ, সত্যি অসাধারণ লাগছে। গিউ মনাস্ট্রি হল হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালির এক অতি রহস্যময় ও ঐতিহাসিক মনাস্ট্রি।
দেখতে পাচ্ছ পিছনে গিউ মনাস্ট্রি। আর এই গিউ মনাস্ট্রি কিন্তু কিন্নর এবং স্পিতি জেলার একদম সীমান্তবর্তী এলাকায় রয়েছে। আর এইখান থেকে কিন্তু তিব্বত খুব কাছাকাছি। আর আমাদের ফোনে তিব্বতের টাইম শো করছে এখানে। আর এই মোনাস্ট্রি সমুদ্রপৃষ্ঠ থেকে 10,500 ফুট উচ্চতায় অবস্থিত। আর এই মোনাস্ট্রি কিন্তু পরিচিত সেই মমির জন্য, যেটি 500 বছর পুরনো। এই গিউ মোনাস্ট্রির সবচেয়ে বিশেষ দিক হলো এখানকার এক মমিফাইড বৌদ্ধ সন্ন্যাসী, যিনি প্রায় 500 বছর আগে জীবিত অবস্থায় ধ্যানের মধ্যে বসে মৃত্যুবরণ করে। তার শরীর কোনো রাসায়নিক প্রক্রিয়া ছাড়াই প্রাকৃতিকভাবে সংরক্ষিত আছে, যা আজও আশ্চর্যজনকভাবে অক্ষত অবস্থায় দেখা যায়। বিশ্বাস করা হয় তিনি ছিলেন লামা সাংঘা তেনজিন এবং তিনি তিব্বতের মমিফিকেশন প্রথা অনুযায়ী স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করেছিলেন। বন্ধুরা, আমরা মোনাস্ট্রি ঠিক এখন ওপরে যাব। তো তোমাদের মামিটাকে দেখালাম এবং মোনাস্ট্রির চারপাশটা দেখালাম। খুবই সুন্দর একটা জায়গা, মাঝখানে এমন খুব চারিদিকে ফাঁকা, আর এই মোনাস্ট্রিটা এখানে রয়েছে। তো এরকমভাবে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, ওইখানে যাব। আমরা এখন ন্যাচারাল চাক্কি দেখতে যাচ্ছি, উনি নিয়ে যাচ্ছেন। ওয়াও, ফুলগুলো কি সুন্দর লাগছে। চলে এসেছি, দেখো। हाँ, अभी पानी ये मोड़ दिया है तरफ ना, हाँ, वो उसमें से आएगा पाइप देखे इधर। अच्छा अच्छा, हाँ दिख रहा है ना, हाँ हाँ, यहाँ से फोर्स से आएगा पानी इसके अंदर। और देखो नीचे लगे हैं दबाएं, देखो लकड़ी के। ओ हाँ, दिख रहा है। दिख रहा है ना, इसके ऊपर पानी गिरता है ना, वो घूमता वो घूमता है। देखो अंदर, देखो इसको बोलते हैं ग्राट, वो डालते हैं वहाँ पे दाने, और आगे जाके देख ले, और उसको घूमता है ऑटोमेटिक। তো বন্ধুরা দেখো, এইখানে ন্যাচারাল চাক্কি বা যে কোনো গম থেকে শুরু করে ডাস্ট করা হয়, গুঁড়া করা হয় জলের মাধ্যমে। এটাকে বলে গ্রাট এনাদের ভাষায়। बिना बिजली की এই যে সরঞ্জাম সব রাখা আছে, উইদাউট ইলেকট্রিসিটি, কোনো বিদ্যুতের সংযোগ নেই এখানে। এখানে দিয়ে এই নিচে পড়ে আর এটা ঘুরতে থাকে, আর এখানে জমা হয়, মানে আটা বা গম যেটাই ভাঙানোর প্রয়োজন মনে হয়। দারুণ জিনিস দেখলাম। हाँ ये हटा देंगे ना, हाँ, और सारा पानी वहाँ जाएगा। फोर्स ज्यादा होगा, पानी जितना फोर्स से जाएगा वो घुमाएगा, उतना घूमेगा। और वो काम पर वो तभी करेंगे जब वो आटा उसमें डालेंगे। मतलब हाँ। तभी इसको हटा देता है, फिर जब वो हो वहाँ जाए से भी बंद कर दिया देखो। हाँ, যত জাকি ফ্লো কম হয়ে যায়। আচ্ছা, এই যে এরকম করে সোজা যেয়ে ওই ফুটোতে ঢুকছে জল। এই যে ফুটোর মাধ্যমে জলটা যাচ্ছে নিচে, তারপরে বাকি প্রসেসটা তো তোমাদের দেখালাম। দারুণ একটা জিনিস জানতে পারলাম ওনার মাধ্যমে। থ্যাংক ইউ সাইনেজি। ओके ओके, খুব সুন্দর একটা ইউনিক জিনিস দেখতে পেলাম এখানে। আর এই ভিউটা সব কিছুকে হার মানায়, এই ভিউ। আর আমাদের গাড়ি ওই যে দাঁড়িয়ে আছে। তো এই ছিল সেই চাক্কি পিসিং এর ব্যাপারটা। তো হ্যালো, গিউ মনাস্ট্রি দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের রাতের আস্তানা
জেবিয়ান ট্রোজানের উদ্দেশ্যে, অর্থাৎ টাবোর উদ্দেশ্যে। গিউ থেকে টাবোর দূরত্ব মাত্র 34 কিলোমিটার। সময় লেগে যাবে প্রায় ঘন্টা দেড়েকের মতো। রাস্তায় যাওয়ার পথে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছিল গিউ থেকে টাবো যাওয়ার রাস্তাটা। মাঝখানে হার্লিং গ্রাম হয়ে আমরা সোজা চলে যাব টাবোতে। আজকে আমাদের রাত্রিযাপন সেখানেই হবে। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।